ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি ভিডিওটি অনেক মানুষই দেখবেন। প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বাসর রাতে আমার স্বামীর পরিবর্তে আমার শাশুড়ি আমার সাথে ঘুমোবে, কথাটা শুনে অবাক হলাম আমি। আমার সামনেই মাথা নিচু করে বসে আছেন আমার শাশুড়ি, তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট। উনি আমাকে কিছু বলতে চাইছেন, হয়তো ভেতরে জড়তা কাজ করছে, তাই বলতে সংকোচ বোধ করছেন। একটা দীর্ঘশ্বাস ফেলে আমার হাত দুটি ধরে বললেন, তানহামা, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার জ্বালা কমিয়ে দেওয়ার বদলে আরও বাড়িয়ে দিলাম। ভেবেছিলাম ছেলেটাকে আমার বিয়ে দিলে ঠিক হয়ে যাবে, কিন্তু ইফাত এমন একটা কাজ করে বসবে আমি কল্পনাও করতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার জীবনটা নষ্ট করে দিলাম। আমি অধীর আগ্রহে ওনার দিকে তাকিয়ে আছি। উনি কি করে আমার জীবনটা নষ্ট করে দিলেন? বিষয়টা আমাকে খুব করে ভাবাচ্ছে। উনি তো আমাকে মৃত্যুপুরী থেকে বাঁচিয়ে নিয়ে এসেছেন, তার জন্য ওনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি মাথা নিচু করে উত্তর দিলাম, আপনি আমাকে মৃত্যুপুরী থেকে বাঁচিয়ে এনেছেন, আমাকে নতুন জীবন দিয়েছেন। আমাকে এত সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আমার শাশুড়ি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, ইফাত আজ বিয়ে শেষ করে প্রবাসে চলে গেছে। আমি জোর করে ওকে বিয়ে দিয়ে ঠিক করিনি। 5 বছর পরে ছেলে আমার দেশে আসছিল, 6টা মাস থাকতেই পারলো না, আবার আমার ওপরে রাগ করে চলে গেল। আমার উচিত হয় নাই ইফাতকে জোর করে বিয়ে দেওয়া। তার থেকে বড় কথা, আমি তোমার জীবনটা নষ্ট করে দিলাম। তোমার কষ্টময় জীবনটায় আরও একটু বিষ ভরে দিলাম। এখন সমাজের মানুষ তোমাকে পেয়ে বসবে, নানান কটু কথা শোনাবে। আমি তোমার ভালো করতে গিয়ে খারাপ করে ফেললাম, তা না? বিয়ে নিয়ে একটা মেয়ের কত স্বপ্ন থাকে, অনেক আশা থাকে, ইচ্ছে থাকে। তানহারও ছিল, ইচ্ছে ছিল যেদিন মৃত্যুপুরী থেকে মুক্তি পাবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে। তবে তার মুক্তি এত তাড়াতাড়ি হবে তানহা কখনো ভাবতে পারে নাই। তানহার শাশুড়ি যখন তানহার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল, বাসায় প্রতিটি মানুষের রূপ বদলে গিয়েছিল। সময়ের তাগিদে চেনা মুখগুলো হয়ে উঠল অচেনা না। সময়ের তাগিদে চেনা মুখগুলো হয়ে উঠল অচেনা। ছেলে প্রবাসী, অনেক টাকার মালিক। তানহার বিয়েতে তানহার চাচি এক কথায় রাজি হয়ে যায়। তানহা ও প্রহর গুনতে থাকে কবে সে মুক্তি পাবে, স্বামীর সংসারে গিয়ে সবকিছু নিজের মতো সাজিয়ে নিবে, সবাইকে অনেক ভালোবাসবে। স্বামী মানুষটিকে নিয়ে অনেক স্বপ্ন বুনেছিল মনে। যখন শুনল তার স্বামী তাকে বিয়ে করেই প্রবাসে চলে গেছে, শুনে অন্তরাত্মা কেঁপে উঠল। নেমে সেই সব স্বপ্ন চোখের সামনে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তবে কি তার ভাগ্য এতটাই খারাপ? আল্লাহ কি তার ভাগ্যের সুখ নামক অধ্যায়টি লিখতে ভুলে গিয়েছিল? সেজন্য তানহার কপালে এত দুঃখ কষ্ট? ভাবতেই নোনা জল গড়িয়ে পড়ল চোখ থেকে। সে আর কিছু ভাবতে পারছে না। তানহা কান্না করছে দেখে তানহার শাশুড়ি তানহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কান্না করো না মা, তোমার এই মা যতদিন তোমার কাছে আছে কেউ তোমার মন ছুঁয়ে কষ্ট দিতে পারবে না। ইফাতকে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব আমার। তানহা মাথা নিচু করে বসে আছে, কোনো উত্তর করছে না। তানহার শাশুড়ি রোকেয়া বেগম তানহাকে ওয়াশরুম দেখিয়ে দিলেন। হাতে কালো রঙের একটা শাড়ি ধরিয়ে দিয়ে বললেন, বিয়ের শাড়ি বদলে ফেলো, এভাবে আর কতক্ষণ বসে থাকবে? তানহা বিনা বাক্যের শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে এসে নিজের কান্না কিছুতেই আটকে রাখতে পারল না, অঝরে কান্না করে দিল। ওয়াশরুম থেকে ফোপানির আওয়াজ শুনতে পেয়ে রোকেয়া বেগম দীর্ঘশ্বাস ছাড়লেন। ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। তানহা কালো রঙের শাড়ি পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। ফর্সা শরীরটায় কালো রংটায় একটু বেশি জলজল করছে। রোকেয়া বেগম তানহার দিকে তাকিয়ে বললেন, মাশাল্লাহ। আফসোসের সুরে বললেন, তুই কেন তানহার মুখটা দেখলি না ইফাত? আমি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, তুই তানহার মুখের দিকে একবার তাকিয়ে দেখলে কখনো তান্নাকে ছেড়ে চলে যেতি না। এত বড় ভুল কেন করলি? তুই একদিন ঠিক বুঝবি মা ভুল করেনি। তানহাকে দাঁড়িয়ে থাকতে দেখে তানহার শাশুড়ি বললেন, দাঁড়িয়ে আছো কেন মা? আমার পাশে এসে শুয়ে পড়, অনেক রাত হয়েছে, কষ্ট পেও না।
মা আছে না, সব কিছু ঠিক করে দেবেন। তানহা কোনো কথা বলল না, চুপচাপ শুয়ে পড়ল। তানহার শাশুড়ি তানহার মাথায় বিলি কেটে দিচ্ছে। কতগুলো বছর পরে মায়ের আদর পেয়ে তানহা নিশ্চিন্তে ঘুমিয়ে গেল। কতদিন মায়ের আদর পায় না তানহা। জন্মের আগেই তানহার বাবা মারা যায়। তানহার যখন 6 বছর বয়স, তখন পৃথিবীর মায়া ত্যাগ করে তানহার মা তানহাকে একা করে দিয়ে চলে যায়। মা মারা যাওয়ার পরেই খুব করে চেনা পৃথিবীটা হয়ে ওঠে অচেনা। কাছের মানুষগুলো রূপ বদলে যেতে শুরু করলো। তানহার জীবনে কালো অধ্যায় নামক অধ্যায়টি শুরু হলো। সুখের জীবন যতটা দ্রুত চলে যায়, কালো অধ্যায়ের সময়গুলো খুব স্বার্থপর হয়, খুব সহজে যেতেই চায় না। তানহা অনেকবার চেষ্টা করেছে আত্মহত্যা করার, কিন্তু বিবেকের কাছে হেরে গেছে। যে জীবন আল্লাহ তাআলা নিজে দিয়েছে, সে জীবন নষ্ট করার আমি কে? আমার জীবনের উপরে আমার কোনো অধিকার নেই। আমার জীবনটা আল্লাহ তাআলার আমানত, যা রক্ষা করা আমার দায়িত্ব, ধ্বংস করা নয়। যে জীবন আল্লাহ তাআলার সে জীবন নষ্ট করার কোনো অধিকার আমার নেই। পরের দিন সকালবেলা তানহার ঘুম ভেঙে গেল। উঠে দেখলো শাশুড়ি পাশে নেই। ঘড়িতে 6টা বাজে। এত ঘুমালো কি করে সে? তানহা তো কোনোদিন এত ঘুমায় না। নাকি আজকে শরীরে কারো আঘাত পড়ে নাই, সেজন্য আরামে ঘুমিয়েছে। তানহা উঠতেই তানহার ননদ চৈতালি দৌড়ে আসে। ভাবি, তুমি উঠেছ? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আম্মা বলেছে তোমাকে ঘুম থেকে না জাগাতে। আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। কালকে খুব খারাপ লাগছিল, তাই বাসায় এসে ঘুমিয়ে পড়েছিলাম। ভাবি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নামাজ পড়ে নাও। তানহা চৈতালির কথায় খুব খুশি হলো। তানহা প্রতিদিন ফজরের আজানের সময় জাগা পায়। আজ কেন সে পেল না? তাড়াতাড়ি করে উঠে অজু করে এসে নামাজে দাঁড়িয়ে গেল। সব অশান্তির মধ্যে নামাজই একমাত্র শান্তির কারণ তানহার কাছে। নামাজ শেষ করে চৈতালি কাছে বসলো। ভাবি, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। বলেই বেরিয়ে যেতে নিলেই তানহা চৈতালির হাত ধরে ফেলে। আমার একা খেয়ে অভ্যাস নেই, আমি সবার সাথে সাথে খাবো। মিথ্যা কথা বলছো কেন ভাবি? আমি কিন্তু সব জানি। রাজরানী হয়ে থাকবে আমাদের বাসায়, বুঝেছো? হতে পারে আমাদের বাসাতে একতলা ছোট একটা বাসা, কিন্তু এই বাসা থেকে অনেক বেশি ভালোবাসা তুমি পাবে। আমি আম্মু খেয়ে নিয়েছি, তুমি বাকি আছো। আমাদের বাসায় খাবার কোনো নিয়ম নেই, যার যখন ইচ্ছা খায়। চৈতালির কথা শুনে তানহা দৃষ্টি নত করে ফেলে। তুমি আমার কথা কষ্ট পেও না ভাবি, আমি তোমাকে আঘাত করতে চাই নাই। মা বলেছে নিজের সবটুকু উজাড় করে তোমাকে ভালোবাসতে, তাই তোমাকে নিজের বোনের নজরে দেখেছি। তুমি যদি রাগ করো তাহলে তোমার সাথে আর এমন করবো না। চৈতালির কথা শুনে তানহার চোখ ছলছল করে উঠল। এত ভালোবাসাও তার কপালে লেখা আছে? এত সুখ সইবে তো? তুমি কাঁদছো কেন ভাবিমণি? আমার কথায় কষ্ট পেয়েছো? সব কান্না কষ্টের হয় না বোন, কিছু কিছু কান্না সুখের হয়। আল্লাহ আমার কপালে সুখ লিখে রাখছে। সুখ নামক অধ্যায় আমার জীবনেও এসছে। খুব ভয় হচ্ছে, এত সুখ সইবে তো? সইবে গো সইবে। চৈতালি যতদিন আছে, কষ্ট আমার ভাবিমণিকে ফুলের টোকাও দিতে পারবে না। চৈতালির কথায় তানহা হেসে দিল। এই তো আমার ভাবি হেসেছে। আমার ভাবিকে হাসলে কত সুন্দর দেখায়। ও ভাবি, তুমি সবসময় হাসবে আর গম্ভীর মুখ করে থাকবে না। একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। বলেই চৈতালি চলে গেল। সৌদি আরবের অন্ধকার রুমে দেওয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে ইফাত। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। শার্টের ওপরের দুটি বোতাম খোলা। কালো রঙের শার্ট পরিহিতা শ্যাম পুরুষকে একটু বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে ইফাদের। মায়ের উপরে এক আকাশ পরিমাণ অভিমান জমেছে। মনে মনে ঠিক করে নিল আর কোনো দিন দেশে ফিরবে না। সবকিছু জেনে শুনে তার মা কেন তার সাথে বেইমানি করলো? নিজের মাথা নিজেই দেওয়ালে ঠুকে দিল। ব্যথায় মুখ দিয়ে শব্দ বের হলো। রেগে রুমে থাকা সবকিছু ভেঙে টুকরো টুকরো করে ফেলছে। কোনোভাবেই নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না। তবে কেন তার মার সাথে এত মিথ্যে নাটক করলো? দুহাতে নিজের চুলগুলো টেনে ধরল ইফাত।
তানহাকে আশেপাশের সবাই দেখে যাচ্ছে। ঘরোয়াভাবেই তানহা আর ইফাদের বিবাহ সম্পূর্ণ হয়েছে। সবাই তানহার খুব প্রশংসা করছে। ইফাদের কথা জানতে চাইলে রোকিয়া বেগমের মুখে আধার ঘনিয়ে আসে। কোনো রকম সবাইকে বুঝিয়ে বিদায় করেছেন। আবির বাসায় আসছে শুনে তানহার চাচির ভয়ে গলা শুকিয়ে আসছে। ছেলে বাসায় আসলে ছেলেকে সে কি জবাব দিবে? তার থেকেও বেশি ভয়ঙ্কর তার ছেলে। 1 মাস পরে আবির বাসায় আসবে। আজকেই মাকে ফোনে জানিয়েছে এসেই তানহাকে বিয়ে করবে। বুদ্ধি হওয়ার বয়স থেকে তানহাকে নিয়ে তার সব স্বপ্ন। আবিরের মনের রানী করে রাখতে চাই তানহাকে। আবির যতদিন বাসায় ছিল তানহার শরীরে কেউ ফুলের টোকা দেওয়ার সাহস পেত না। হাজার হলেও আবির বাসার একমাত্র ছেলে। ছোটবেলা থেকেই সাধ্যের মধ্যে থাকলে আবিরের সব ইচ্ছে পূরণ চেষ্টা করেছে আবিরের মা। যেদিন আবির তানহার কথা বলেছিল সেদিন আবিরের মায়ের মুখ কালো হয়ে গিয়েছিল। কৌশলে আবিরকে পড়াশোনার জন্য বাহিরে পাঠিয়ে দেয়। আবির যাওয়ার সময় তার মাকে বলে গিয়েছিল, আমার তানহাকে তোমার কাছে আমানত রেখে গেলাম মা, তুমি আমার তানহাকে দেখে রেখো। আবির তানহাকে কখনো বুঝতে দেয় নাই আবির তানহাকে কতটা ভালোবাসে। আবির চাই নাই তানহার ছোট মস্তিষ্কে আবিরের জন্য ভয় তৈরি হোক। তবে ভাই হিসেবে তানহা আবিরকে অনেক ভালোবাসে। ইফাত রেডি হয়ে কাজে বেরিয়ে পড়ল। সৌদি আরবের বিশাল এক রেস্টুরেন্টে কাজ করে আবির। প্রবাস জীবন এত সোজা না। 2 মিনিট বসে থাকার সময় নেই। বসিয়ে বসিয়ে তো আর মালিক টাকা দিবে না ইফাতকে। ইফাত কাজ করছিল। ঠিক সেই সময়ে শ্রুতি আসে রেস্টুরেন্টে। পরনে তার টিয়া রঙের সালোয়ার কামিজ পরা। সৌদি আরব হওয়ায় খুব শালীনভাবে চলাফেরা করে শ্রুতি। সৌদি আরবে শ্রুতির খালা থাকে। প্রায় ঘুরতে আসে খালার বাসায়। ভিসা শেষ হয়ে গেলে আবার দেশে ফিরে যায়। শ্রুতিকে দেখে ইফাদের জ্বলন্ত রাগ আরও দ্বিগুণ বেড়ে গেল। শ্রুতি এসে বসতে বসতে বলল, কি গো কালা চাঁদ, কেমন আছো? শুনলাম নাকি দেশে গিয়েছিলে। আমাকে বলো নাই যে? আমাকে বললে তো আমি তোমার বাসায় চলে যেতাম। খেতে দেওয়ার ভয় বুঝি বলনি? কতটুকুই আর খেতাম বলো? আমার তো এইটুকুই পেট। খালার বাসায় কি খাবার কম দিচ্ছে ম্যাডাম? সৌদি আরব থেকে বাংলাদেশে গিয়ে খেয়ে আসতে হবে। আমার তো মনে হচ্ছে খাওয়ার জন্য বাংলাদেশ থেকে সৌদি আরব এসেছেন। মানুষ এক দেশে কতবার ঘুরতে আসে। ভালোই কথা বলতে শিখে গেছো দেখছি। আমি এই নিয়ে 2 বার আসলাম। 5 বছর আগে এসেছিলাম আর আবার 5 বছর পরে আসলাম। 3 মাস থেকে চলে যাব। তারপর বলো, দেশে গিয়েছিলে কি করতে? বিয়ে করতে গিয়েছিলাম। ইফাদের কথায় শ্রুতি হেসে দিল। তারপরে বলল, তোমার মতো কালা মানিকরে আমি ছাড়া কেউ বিয়ে করবেই না। যতই ভাব দেখাও না কেন, শেষমেশ আমাকেই তোমার বিয়ে করতে হবে। এই কালামানিকেরই আসমানের পরই বিয়ে করছে। তোমার থেকে সুন্দর আমার বউ। নিজের কথাতে নিজেই অবাক হলো ইফাদ। এটা সে কি বলে ফেললো? সে বিয়ে করেছে ঠিকই, কিন্তু তার বউকে চোখের দেখাও দেখে নাই। মায়ের উপরে রাগ করে চলে এসেছে। তুমি তো দেখছি খুব সুন্দর জোকস বলতে পারো ইফাত। বিয়ে করেছো, তাহলে তোমার বউকে দেখাও দেখি। আমিও দেখি কেমন সুন্দরী মেয়ে বিয়ে করেছো তুমি। ইফাদ এবার মাথা চুলকিয়ে ভাবতে লাগলো এখন কি করবে সে। কোনো উপায় না পেয়ে বলল, কি খাবেন বলুন, নিয়ে আসি। কথা উল্টিয়ে দিচ্ছ। ব্যক্তিগত প্রশ্ন করতে এখানে আসেন নাই নিশ্চয়ই। কিন্তু আমার কালামানিক সত্যি সত্যি বিয়ে করলো কিনা জানতে হবে না আমায়? ইফাদ খুব ধৈর্য সহকারে নিজের রাগ নিয়ন্ত্রণ করছে। দেশটা যদি সৌদি আরব না হতো, বাংলাদেশ হলে কানের নিচে দুটো লাগিয়ে দিত। ছ্যাঁচড়া মেয়ে কোথাকার। এমন ছ্যাঁচড়া মেয়ে দুটো দেখে না ইফাদ। শ্রুতির থেকে অনুমতি নিয়ে খাবার নিয়ে এসে দিল ইফাদ। ইফাদকে যখন দেখেছে প্রতিদিন আসবে, বিরক্ত হয়ে নিজের কাজে মন দিল ইফাদ। চৈতালি আর তানহা এক বিছানায় পাশাপাশি শুয়ে আছে। চৈতালির মাথায় দুষ্টু বুদ্ধি এলো। ভাবি, ভাইকে ফোন দি, কথা বলবে।
তানহার বুকের ভিতর ধক করে উঠল। বিয়ে হয়েছে অথচ মানুষটাকে চোখের দেখাও দেখে নাই। অসহায় দৃষ্টিতে চৈতালির দিকে তাকিয়ে আছে। চৈতালি ইফাতকে ফোন দিল। ইফাত কাজ করছিল, কল কেটে দিয়ে কাজ করতে শুরু করলো। সারা দিন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে নিজের রুমে ফিরল ইফাত। গোসল করে খেতে বসেছে। খাওয়া দাওয়াটা ঠিক মতো হয় না। খেয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে নিজের ফোনটা হাতে নিল। ছোট বোনের অনেকগুলো কল দেখে বোনকে ফোন দিল। পৃথিবীতে এই একটা মানুষের ওপরে রাগ করে থাকতে পারে না। ইফাত ছাড়া মেয়েটার আবদার পূরণ করার মানুষ নেই। চৈতালি যত আবদার ইফাতের কাছে। বাবা মারা যাওয়ার 40 দিনের মাথায় ইফাতের বড় ভাই আত্মহত্যা করে। পরিবারের সব চাপ এসে পড়ে ইফাতের উপরে। ইফাত তখন অনার্স 2য় বর্ষের ছাত্র ছিল। পরিবারের হাল ধরতে পড়াশোনা ছেড়ে দূর প্রবাসে পাড়ি জমাতে হয় ইফাদের। চৈতালি ভাইয়ের ফোন পেয়ে খুশিতে আটখানা। ভাবতেই পারে নাই তার ভাই তার সাথে কথা বলবে। তড়িঘড়ি করে ফোন তুলল। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? আমি তোমার উপর রাগ করেছি, তুমি এভাবে না বলে চলে গেলে কেন? কথা বলবেন আমার সাথে? ইফাত সালামের উত্তর নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই সব কিছু জানতি, তবু আমাকে কিছু জানাসনি কেন? ভাইয়া, আম্মু তোমার ভালোর জন্যই করেছে। তুমি একটা ভুল ধারণা মনে বেঁধে রেখেছো। তুমি তো ভাবিমণিকে দেখোই নাই, দেখলে ভাবিমণিকে দেখলে আর বিদেশে যেতে চাইবে না। চৈতালির কথা শুনে ইফাত চৈতালিকে ধমক দিল। চৈতালি ভয়ে চুপসে গেল, মন খারাপ করে ফেলল। তোর কিছু লাগবে? পড়াশোনা করছিস ঠিক মতো? তুই এবার ইন্টার 2য় বর্ষে না? সামনে তোর পরীক্ষা। পড়াশোনা বাদ দিয়ে সারাদিন ফোন ঘাটিস। বাসায় গেলে এবার ফোন কেড়ে নিব, আর দিব না। ভাইয়া, মায়ের কথা জানতে চাইলে না? আমার কোনো মা নেই। তোর কোনো কথা থাকলে বল, না হলে আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। সকালে কাজে যেতে হবে। তোমার বউয়ের সাথে কথা বলবে ভাইয়া? ওপাশ থেকে আর কোনো উত্তর আসলো না। ইফাত কল কেটে দিয়েছে। রোকিয়া বেগম দরজার কাছ থেকে সবকিছু শুনছিলেন। দু চোখে পানি এসে ছলছল করছে। তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না, রুম ত্যাগ করে বেরিয়ে গেলেন। তানহা নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আজ তার জন্য এতগুলো মানুষ কষ্ট পাচ্ছে। সে আসলেই অপয়া, যার জীবন যায় সব সুখ শান্তি নষ্ট করে দেয়। তানহাকে কান্না করতে দেখে চৈতালি তানহার মাথায় হাত রাখল। তুমি কান্না করো না ভাবি, সব কিছু ঠিক হয়ে যাবে। ভাইয়া সাময়িকভাবে অভিমান করে আছে। অভিমান শেষ হলে সব কিছু এতটা সুন্দর হবে তুমি ভাবতেও পারবে না। তুমি যতটা কল্পনা করবে তার থেকে বেশ সুন্দর হবে তোমার জীবন। পরের দিন সকালবেলা রোকিয়া বেগম দরজা খুলছেন না। চৈতালির বেশ চিন্তা হচ্ছে। নামাজ পড়ার জন্য তিনি খুব ভোরে ওঠেন। তানহা নামাজ পড়ে বাহিরে এসে চৈতালিকে দাঁড়িয়ে থাকতে দেখে চৈতালির কাছে আসলো। তানহার উপস্থিতি পেয়ে চৈতালি ভয়ে তানহার দুহাত আঁকড়ে ধরল। কাপা কাপা গলায় বলল, ভাবি, আম্মু দরজা খুলছে না। ডেকেছিলে? উনি তো সকালে ওঠেন, তাই না? আম্মু সবার আগে উঠে নামাজ পড়ে রান্না করে। পুরো বাসা নিস্তব্ধ হয়ে আছে। দুজনের গা কেমন ছমছম করে উঠল। দুজন অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারলেন না। ভয়ে দুজনের হাত পা ঠান্ডা হয়ে আসছে। চৈতালি বাধ্য হয়ে ইফাতকে ফোন দিল। অনেকবার কল কেটে যাওয়ার পরে ইফাত কল রিসিভ করলো। সৌদি আরবে এখনো ভোরের আলো ফোটেনি। বেশ বিরক্ত হয়ে পড়ল। কি হয়েছে? এভাবে ফোন দিচ্ছিস কেন? ভাইয়া, মা দরজা খুলছে না। ডাক দিলেই তো পারিস, আমাকে কেন ফোন করছিস? ডেকেছি, মা কোনো সাড়া শব্দ করছে না। আবার কোন নাটক সাজিয়েছে কে জানে। ভাইয়া, কি সব বাজে কথা বলছো? আমি জানি মা তোমাকে বিয়ে দেওয়ার জন্য মিথ্যার আশ্রয় নিয়েছে। তাই বলে যে মা প্রতিদিন সকালে নামাজ বাদ দেয় না, সেই মা নামাজ পড়তে ওঠে নাই, বিষয়ে কি তোমার একটু ভাবাচ্ছে না? ইফাত ঘুমের রেশ কাটিয়ে গভীরভাবে ভাবতে শুরু করলো। তারপরে বলল, বাসার পেছনে যা, জানালা দিয়ে ভেতরে গিয়ে দেখ কি হয়েছে, আমাকে ফোন করে জানাবি। চৈতালি তাড়াতাড়ি করে বাসার পিছনে গেল। হালকা ধাক্কা দিতেই জানালা খুলে গেল। চৈতালি রুমের মধ্য গিয়ে থাকল। রোকিয়া বেগম কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। চৈতালি দ্রুত মায়ের কাছে গেল। মায়ের হাত পা কেমন জানি
ঠান্ডা লাগছে, ভয়ে কথা গলায় এসে আটকে আসছে। দৌড়ে গিয়ে দরজা খুলে দিল চৈতালি। তানহা রুমের ভেতরে প্রবেশ করে রোকিয়া বেগমের মাথার কাছে গিয়ে বসল। হাত পা ঠান্ডা হয়ে গেছে, কয়েকবার ডাক দিল, তবুও রোকিয়া বেগমের কোনো সাড়া শব্দ না পেয়ে বুকে মাথা রাখল। নিঃশ্বাস এখনো চলছে। চৈতালি ভয়ে চুপসে গেছে, নীরবে কান্না করে যাচ্ছে। তানহা উত্তেজিত হয়ে চৈতালিকে বলল, দ্রুত রাস্তায় যাও, গিয়ে কোনো গাড়ি দেখতে পেলে দাঁড় করাও। যদি গাড়ি না পাও তাহলে মোড়ের দিকে এগিয়ে যাও। সময় নষ্ট করো না, আমাকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে। চৈতালি এক মুহূর্ত দেরি করল না, ছুটে বাহিরে বেরিয়ে গেল। খুব সকাল হওয়ায় পুরো রাস্তা ফাঁকা, মাঝে মাঝে একদল বয়স্ক মানুষ হেঁটে যাচ্ছে। চৈতালির পা যেন চলছে না, জোর করে টেনে নিয়ে যাচ্ছে। আজকে ভীষণ করে চৈতালির বাবার কথা মনে পড়ছে। বাবা থাকলে তাকে এতটা কষ্ট পেতে হতো না। চৈতালি কোনো রকমে মোড়ে আসলো, পুরো রাস্তা ফাঁকা। 30 মিনিট পরে চৈতালি একটা সিএনজির দেখা পেল। দ্রুত সিএনজি নিয়ে নিজের বাসার সামনে আসলো। বাসায় এসে তানহাকে বলল। তানহা আর চৈতালি দুজন মিলে রোকিয়া বেগমকে ধরে সিএনজিতে তুলে ফেলল। সিএনজি চলতে শুরু করলো, পথ যেন শেষ হচ্ছে না। এই বিপদের সময়গুলোও না, এতটা দীর্ঘ হয় কেন? চৈতালির নিঃশ্বাস আটকে আসছে। তানহা চৈতালির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, চিন্তা করো না, আমার কিছু হবে না। বাহিরে চৈতালিকে সান্ত্বনা দিলেও ভেতরে ভেতরে তানহাও বেশ ভয় পাচ্ছে। কাছের একটি হসপিটালে নিয়ে আসা হলো রোকেয়া বেগমকে। কয়েকজন ছাড়া সবাই ঘুমিয়ে। তানহা সিএনজির ভাড়া মিটিয়ে দিয়ে হসপিটালের মধ্যে গেল। একটু পরে দুজন মহিলা এসে রোকেয়া বেগমকে হসপিটালের মধ্যে নিয়ে গেল। ডক্টর রোকেয়া বেগমকে দেখছেন। বাহিরে অস্থির হয়ে বসে আছে তানহা আর চৈতালি। বেশ কিছু সময় অতিবাহিত হবার পরে ডক্টর রুম থেকে বেরিয়ে আসলেন। তানহা আর চৈতালি ডক্টরের কাছে এগিয়ে গেল। আমার আম্মা কেমন আছে? আপনার আম্মা প্রচুর টেনশন করেছে, যার ফলে উনি স্ট্রোক করেছে। আর একটু দেরি হলে খারাপ কি হয়ে যেতে পারত। এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা আমাদের মতো চেষ্টা করেছি। জ্ঞান ফিরলে দেখা করবেন, যতটা পারবেন ওনাকে চিন্তামুক্ত রাখবেন। এই বয়সে এত চিন্তার মানসিক চাপ নিলে উনি মারাও যেতে পারেন। আমরা এর পরে থেকে আমার খেয়াল রাখবো। আপনারা অপেক্ষা করুন, আমার একটা পেশেন্ট আছে, দেখে আসতে হবে। আজকেই ছুটি দিয়ে দেব। বলেই ডক্টর চলে গেল। চৈতালি ভয়ে তানহার দুহাত আঁকড়ে ধরে আছে। মেয়েটা খালি বড়ই হয়েছে, বয়সের তুলনায় জ্ঞান বুদ্ধি কম হয়েছে। সারা দিন পেরিয়ে গেল, এখনো ইফাদের কোনো ফোন আসলো না। চৈতালির খুব রাগ হচ্ছে ভাইয়ের উপরে। ভাবি দেখেছো, ভাইয়া কি একটুও কাণ্ডজ্ঞান নেই। সারাদিনে একটাবারও আম্মুর খোঁজ নিল না। তোমার ভাইয়া তো বসে থেকে খায় না বোন। প্রবাস জীবন এত সোজা না। তোমার ভাইকে তার মালিক বসিয়ে বসিয়ে টাকা দেবে না, কঠোর পরিশ্রম করতে হবে, তবেই টাকার দেখা মেলে। সবাই শুধু প্রবাসীদের টাকাই দেখে, কিন্তু কষ্টটা কেউ দেখে না। সবার খালি টাকা আর টাকা। আচ্ছা, টাকা দেওয়ার মানুষটা ভালো আছে কিনা, খেয়েছে কিনা, তার কষ্ট হচ্ছে কিনা কেউ কখনো জানতে চেয়েছে? সত্যি ভাবি, আমি নিজের বোন হয়ে কি করে অকৃতজ্ঞতার মতো কথা বললাম। ভাইয়া আমাদের কথা ভালো রাখার জন্য নিজের সব ইচ্ছে বিসর্জন দিয়ে দূরে প্রবাসে বসে আছে। আমি তাও তো আম্মুর ভালোবাসা পাচ্ছি, দিন শেষে ভাইয়া সেটুকুও পায় না। আপনজন ছেড়ে থাকার কষ্টটা ফিল করতে পারছি ভাবি। কান্না করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। কথা বলতে বলতেই ইফাদের ফোন আসলো। চৈতালি দ্রুত ফোন তুলল। ইফাদ উত্তেজিত হয়ে বলল, তোর মায়ের কি অবস্থা, এখন কেমন আছে? টাকা লাগলে আমাকে বলিস, আমি পাঠিয়ে দিব। চৈতালি ইফাদকে মেসেজ পাঠিয়ে রাখছিল। মেসেজটা ইফাদের চোখে পড়তেই সাথে সাথে চৈতালিকে ফোন করে। এমনিতেই সারা দিন মায়ের জন্য মন কেমন করছিল। বাসায় এসে আগে ফোন হাতে নিয়েছে। এমন করে বলছো কেন? আমার মা কি তোমার মা নয়? টাকা লাগবে না, ভাবি টাকা দিয়েছে। আম্মুর খেয়াল রাখিস, কি হয় না হয় আমাকে মেসেজ দিয়ে জানিয়ে রাখবি। আমার চিন্তা হয় অনেক। তাহলে দেখে চলে আসো। এভাবে সবার থেকে পালিয়ে গেলে কেন? ইফাদ আর কোনো কথা বলল না, কল কেটে দিল। বরাবরের মতো চৈতালি এবারও হতাশ।
তানহা সবকিছু শুনছিল। সবকিছু শুনে একটা দীর্ঘশ্বাস ফেলল। রোকেয়া বেগমকে বাসায় নিয়ে আসা হয়েছে। তিনি মোটামুটি এখন অনেকটাই সুস্থ হয়েছেন। তানহা আর চৈতালি মাটিতে বসে আছে। দুজন মিলে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা করছে। চৈতালি, ইফাতকে একটু ফোন দে, আমি ইফাতের সাথে কথা বলতে চাই। ভাইয়া তোমার সাথে কথা বলবে না মা? ফোন ধরিয়ে দে, তারপরে দেখবো কেমন করে কথা না বলে থাকে। চৈতালি মায়ের কথা মতো ইফাতকে ফোন দিল। হাসনা বেগমের সামনে বসে আছে আবির। চোখ মুখে হাজারো প্রশ্ন। খুব খুশি হয়ে বাসায় প্রবেশ করেছিল। আবিরের খুশি বেশিক্ষণ টিকে থাকলো না। তানহা ভেবে তার ফুফাতো বোনের চোখ ধরে বলল, তানু পাখি, আমি চলে এসেছি। এবার থেকে তোর আর কোনো কিছুর অভাব হবে না। একদম যোগ্য ছেলে হয়ে এসেছি তোর সামনে। এই সমাজে বেকার ছেলের কোনো দাম নাই রে। এবার মা আমাকে বলতে পারবে না তুই নিজেই আমাদের ঘাড়ে বসে খাস, বিয়ে করে বউকে খাওয়াবে কি? আবিরের এসব কথা শুনে মারিয়া থতমত খেয়ে যায়। ভাইয়া, আমি মারিয়া, তুমি কি সব বলছো? আমি তো তানহু পাখি তোমার, দয়া করে আমার চোখ ছাড়ো। ও সরি রে মারিয়া, আমি তোকে তানহা মনে করেছিলাম। মা কোথায়? আমি তো জানি না ভাইয়া, আজ সকালে আসছি আমি। ফুফাকে দেখলাম বাসায়, ফুফা বলল বাজার থেকে আসি। আমি অপেক্ষা করছি, কিন্তু ফুপি তো এখনো আসে নাই, তাই ভাবলাম নুডলস রান্না করে খাই। আম্মুর কাজই তো এটা, সারাদিন শুধু পাড়া বেড়ায়। তুই থাক, আমি তানুর সাথে দেখা করে আসি। আবির তানহার রুমের দিকে এগিয়ে গেল। যত তানহার রুমের দিকে এগিয়ে যাচ্ছে, হৃৎপিণ্ডের গতিবেগ ক্রমশ বেড়েই চলেছে। ভেতরে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। সাহস নিয়েই তানহার রুমে প্রবেশ করলো। পুরো রুম খুটখুটে অন্ধকার। আবির ফোন বের করে আলো জ্বালিয়ে দিল। পুরো রুম আলোকিত হয়ে গেছে। রুমের সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। শুধু দেখা যাচ্ছে না তার তানহাকে। আবিরের তৃষ্ণার্ত দুচোখ পাগলের মতো তানহাকে খুঁজে চলেছে। দ্রুত তানহার রুম থেকে বেরিয়ে আসলো আবির। ডাইনিং রুমে আসতেই মায়ের দেখা পেল। খুশি হয়ে দৌড়ে মাকে জড়িয়ে ধরল। মা কেমন আছো? সারাদিন কোথায় ঘুরে বেড়াও বলো তো? আমি কখন থেকে এসে অপেক্ষা করছি। মা তানুকে দেখতে পাচ্ছি না, ওকে ডেকে দাও তো, খুব ওড়নচুগি হয়েছে না? আমি এসেছি, এবার ওর ওড়ার পাখা বেঁকে দেব। হাসনা বেগম ভয় চুপসে গেল। চোখে মুখে ভয় চেকে বসেছে। ধীর গতিতে হাত পা কাঁপছে। ছেলেকে নিজের থেকে ছাড়িয়ে সোফায় বসিয়ে দিলেন। আমি তোকে সব কিছু বলছি, কত দূর থেকে আসলি বলতো? এসেই তানহা তানহা শুরু করে দিয়েছিস। আমি তোর জন্য কিছু নিয়ে আসি, খেতে খেতে গল্প করছি। বলেই এক প্রকার দৌড়ে পালিয়ে গেল হাসনা বেগম। মারিয়া রান্না করে বেরিয়ে আসছিল। তখনই হাসনা বেগম রান্নাঘরে প্রবেশ করে। ফুপু ভাইয়া চলে এসেছে, এবার ভাইয়ার পাখি গিয়ে ভাইয়ের হাতে তুলে দাও। তানহা কোথায়? তানহাকে তো দেখছি না। তুই কখন আসলি মারিয়া? আবিরের পাশে গিয়ে বস, আমি আবিরের জন্য কিছু নিয়ে আসি। সকালে আসছি ফুপু, তুমি মনে হয় পাড়া বেড়াতে গিয়েছিলে। বলেই মারিয়া চলে গেল। আবির আর মারিয়া অধীর আগ্রহে তানহার কথা শোনার জন্য বসে আছে। হাসনা বেগম ঘন ঘন শ্বাস নিয়ে বলল, আবির, তোকে আমি কথাটা কিভাবে যে বলবো বুঝতে পারছি না। তুই শুনলে সহ্য করতে পারবি না। মায়ের গলার আওয়াজ কেমন জানি শোনাচ্ছে। আবিরের মনে হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। হাত পা কেমন জানি অবশ হয়ে আসছে। তানু পাখির কিছু হয় নাই তো আবার? চক্ষুদয়গুলো রক্তিম বর্ণ হয়ে আসছে। লেখিকা ফাবিহা বুশরা নিমু। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে আবিরের। চিৎকার দিয়ে বলে উঠল, তাহলে কি হয়েছে বলো মা? হেয়ালি একদম পছন্দ করি না আমি। তানহার বিয়ে হয়ে গিয়েছে। কথাটা শোনা মাত্রই দুকদম পিছিয়ে গেল আবির। মনে হচ্ছে বিশাল আকাশটা তার মাথার উপরে এসে পড়েছে। কিছু মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় আবির। অসহায় দৃষ্টি নিয়ে মায়ের দিকে তাকালো। মাগো, আমি তোমার দুটি পায়ে পড়ি, আমার সাথে এমন মজা করো না, না হলে অকালে তুমি ছেলেহারা হয়ে যাবে। আমার প্রতিটা রাত জানে দূরদেশে কীভাবে আমি তানহাকে ছাড়া থেকেছি। আমি কিভাবে তানহাকে ভালো রাখবো, কি করলে তানহা আমার সাথে খুশি থাকবে,
এসব ভেবে এত পড়াশোনা করেছি। তানহার ছবি বুকে নিয়ে আমি শত শত রাত পার করে দিয়েছি। আমি তানহাকে বিয়ে করতে চেয়েছিলাম। মা, তুমি বলেছিলে না আমার কি যোগ্যতা আছে? বিয়ের পরে তানহা তোমাদের কাছে হাত পাতবে, তখন তোমরা তানহাকে কিছু দিতে পারবে না। আর তানহাকে কিছু দিতে না পারলে তানহা এমনি আমাকে ছেড়ে চলে যাবে। ও মা, তখন আমার টাকা ছিল না, আমার কোনো যোগ্যতা ছিল না। এখন আমার সব হয়েছে মা, তানহাকে বিয়ে করার মতো যোগ্যতা হয়েছে। এখন তানহা আমার কাছে ভালো থাকবে। উচ্চ শিক্ষা লাভের আমার কোনো দরকার ছিল না, তবু তোমার কথায় আমি উচ্চ শিক্ষা লাভ করেছি। আমি না তানহাকে তোমার কাছে আমানত রেখে গিয়েছিলাম? তাহলে তানহার বিয়ে কি করে হলো? আমার তানহা কোথায় মা? হাসনা বেগম মাথা নিচু করে আছে, কোনো উত্তর করছে না। মারিয়া অবাক হয়ে সব কিছু দেখছে। হাসনা বেগমের নীরবতা আবিরকে দ্বিগুণ কষ্ট দিচ্ছে। নিজের সবটুকু শক্তি দিয়ে আবির চিৎকার করে উঠল। মারিয়া সহ হাসনা বেগমের অন্তরাত্মা কেঁপে উঠল। ছেলের একই রূপ, ছেলের এমন উন্মাদ আচরণের সাথে পরিচিত নন হাসনা বেগম। তানহাকে বিয়ে দিয়ে কি সে ভুল করলো? হাসনা বেগমের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন সে ছেলেকে কি জবাব দিবে? সত্যিটা যদি ছেলেকে বলা হয় তাহলে আবির হয়তো হাসনা বেগমকে খুন করেও ফেলতে পারে। রাগের বশে মানুষ পারে না এমন কোনো কাজ নেই।